দর্শক, ১.৫ বছর প্রফেসর ইউনূস ক্ষমতার মসনদে বসে কি পরিমাণ দুর্নীতি করেছেন, কি পরিমাণ স্বজনপ্রীতি করেছেন, কি পরিমাণ নিজের স্বার্থ উদ্ধার করেছেন, তার ভয়াবহ চিত্র উঠে এসেছে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে। প্রায় ১ পৃষ্ঠাব্যাপী শিরোনাম করা এই প্রতিবেদনে বেশ কয়েকটা সেগমেন্ট তৈরি করেছে তারা, যে সেগমেন্টের মাধ্যমে এই ভয়াবহ ব্যাপারগুলো উঠে এসেছে। প্রফেসর ইউনূস ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে, দেশের অর্থনীতি ধ্বংস করে, নিজের স্বার্থ সিদ্ধি, নিজের জন্য যা কিছু করার, নিজের আখের গোছানোর সমস্ত বন্দোবস্ত করেছেন, এরকম ভয়াবহ চিত্র, দালিলিক প্রমাণ কালের কণ্ঠে উঠে এসেছে। যদিও ইউনূস ভক্তরা অনেকেই কালের কণ্ঠের এই রিপোর্টটার সমালোচনা করার চেষ্টা করছেন, বলছেন ইউনূস খুব ভালো মানুষ, তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে দু একটি সংবাদ মাধ্যম। কিন্তু প্রফেসর ইউনূস তার শাসনামলে সংবাদ মাধ্যমের টুটি কিভাবে চেপে ধরেছিলেন, সেই তথ্যও আমরা সংবাদ মাধ্যমে এখন পেতে শুরু করেছি। চলুন একটু বুঝে দেখি, জেনে দেখি কি ভয়াবহ চিত্র উঠে আসলো দৈনিক কালের কণ্ঠের এই প্রতিবেদনে, যে প্রতিবেদনটা এরই মাঝে আজকে কালের কণ্ঠে ছাপা হওয়ার পরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্পেসিফিক বেশ কিছু পয়েন্ট আলোচনা করলে আপনারা এক চুমুকেই বুঝতে পারবেন প্রফেসর ইউনূস তার ১.৫ বছরে নিজের আখের গোছানোর জন্য কত কর্মকাণ্ড করেছেন, যেখানে দেশ বিকিয়ে যাক, দেশ জাহান্নামে যাক, তাতে কিছুই যায় আসে না। নিজের কিভাবে উন্নতি করা যায়, নিজের স্বার্থ উদ্ধার করা যায়, সেই চিত্র তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। চলে যাচ্ছি প্রফেসর ইউনূসের অমানবিক কর্মকাণ্ডের দিকে। কালের কণ্ঠ যে প্রতিবেদন তৈরি করেছে আজকে, অনুসন্ধানী প্রতিবেদন, সেখানে অনেকগুলো সেগমেন্ট তারা করেছে। সেগমেন্টগুলোর মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬টা সেগমেন্ট তারা করেছে। সেই সেগমেন্টগুলোতে তুলে এনেছে কি ভয়াবহ চিত্র প্রফেসর ইউনূসের শাসনামলে ছিল। তারা মূল শিরোনাম করেছে, এই পুরো পৃষ্ঠাটা আপনারা দেখে নিন, ১ পৃষ্ঠা আজকের ছাপা পত্রিকায়। মূল শিরোনাম তারা করেছে কিসের দেশ নিজেরটা আগে। এবং কিসের দেশ নিজেরটা আগে এটা উপস্থাপন করতে গিয়ে তারা যে কার্টুনটা সামনে নিয়ে এসেছে, সেই কার্টুনটা একটু ইন্ডিভিজুয়ালি দেখে নিন। সেখানে তার ২ হাতে ১ গাদা ফাইল, সেই ফাইলগুলো নিজের ওয়ালেট, কর মওকুফ, বিশ্ববিদ্যালয় অনুমোদন, বিভিন্ন সুবিধা, আর হদিন থাইতো ফাইললে আরও কিছু লইতে ফাইতাম, এরকম মানে চিটাগাঙ্গি ভাষায় এরকম লেখা হয়েছে। রিক্রুটিং এজেন্সি অনুমোদন, মামলা প্রত্যাহার, যা যা তিনি করেছেন সেই ফাইলে ২ কাঁধে নিয়ে তিনি চলে যাচ্ছেন, এরকম একটা মজার কার্টুন তৈরি করা হয়েছে। সেখানে যে শিরোনামে ব্যাপারগুলো তুলে আনা হয়েছে সেটা হচ্ছে যে ৫ কোটির আইনে ১.৫ কোটির বৃদ্ধাঙ্গুলি, এই শিরোনামে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলা হয়েছে ৭ মামলা নিষ্পত্তি সহ আরও সুবিধা আদায়। সেখানে বলা হয়েছে ৭ মামলা থেকে মুক্তি, ওয়ালেট ও জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছেন তিনি। অন্তর্বর্তী আমলে দেশে শনির দশা, এরকম শিরোনামে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। আরেকটা বলা হয়েছে ক্ষমতার গরমে রাজস্ব উধাও, এই কথা বলা হয়েছে। আবার ২ জন মঞ্জিল মোর্শেদ এবং ডক্টর শাহাদিন মালিক, ২ আইনজীবীর মতামত নিয়ে একটি শিরোনাম করা হয়েছে সব কাজ বেআইনি। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলে যত কাজ, সেই কাজগুলোকে বেআইনি বলছেন এই ২ আইনজীবী। তার মানে স্বার্থ উদ্ধার করা ব্যাপারগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের আবেদন ১৭ই ডিসেম্বরে আবেদন করেছিলেন, পরিদর্শন ২৩ জানুয়ারি, অনুমোদন ১৭ই মার্চ। তার মানে ৩ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবেদন করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন তিনি নিয়েছেন, যে সময়ে আরও ২২টি বিশ্ববিদ্যালয়ের আবেদন থাকলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয় লাইসেন্স পায়নি। প্রফেসর ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স পেয়েছে। এছাড়া গ্রামীণের ২ প্রতিষ্ঠান পায় ওয়ালেট ও রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। শপথের আগে শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলায় খালাস,
পরে নিষ্পত্তি 7 মামলা। গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি, ক্ষতি 1000 কোটি টাকা, রাষ্ট্রের 1000 কোটি টাকা ক্ষতি। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকা ফাঁকি, 666 কোটি টাকা কর মওকুফ। মূল মোদ্দা মানে কথা, মূল মোটা দাগে যেটা, এই স্বার্থগুলো তিনি উদ্ধার করেছেন। এছাড়া গ্রামীণ ফোনকে বিনা টেন্ডারে তরঙ্গ বরাদ্দ দেয়া সহ বহু কিছু রয়েছে। এই যে কর্মকাণ্ডগুলো তিনি করলেন, এই কর্মকাণ্ডগুলো করার ব্যাপারে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের একটা ফটোকার্ড দেখে নিন। সেখানে বলা হচ্ছে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1000 কোটি টাকা কর ফাঁকি। সেখানে বলা হচ্ছে যে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে প্রায় 1043 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা এখনো চলমান। একই সঙ্গে ঋণের সুদকে লভ্যাংশ হিসেবে দেখিয়ে কম কর দেওয়ার ঘটনায় 666 কোটি টাকার কর নির্ধারণ হলেও পরবর্তীতে আদালতের রায়ে তা বাতিল হয়ে যায়। অর্থাৎ প্রফেসর ইউনূস আদালতকে পর্যন্ত ব্যবহার করেছেন তার নিজের স্বার্থে। শুধুমাত্র একটি খবরের ডিটেলে যাব। কালের কণ্ঠ যতগুলো খবর করেছে আজকে, তার মধ্যে একটি খবরের ডিটেলে আমরা যাব। সেখানে বলা হচ্ছে যে কিসের দেশ নিজেরটা আগে, এই যে মূল শিরোনাম করা হয়েছে, সেই খবরের যদি ডিটেলে যায় তাহলে সেখানে বলা হচ্ছে প্রবল গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দেন মুরব্বী প্রফেসর ইউনূস। দেশ উদ্ধারের স্বার্থের কথা বলে অন্তর্বর্তী সরকারের হাল ধরেন তিনি। সে সময় তাকে ঘিরে আশার বীজ বুনেছিল জাতি। অনেকেই বিশ্বাস করেছিলেন তার জাদুর ছোঁয়ায় বিশ্বের দুয়ারে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের মুখ, বাড়বে মানুষের মর্যাদা, খুলে যাবে দীর্ঘদিনের অবরুদ্ধ সম্ভাবনার দুয়ার। কিন্তু 2024 সালের 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পর 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত 1.5 বছরে জনগণের স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছেন নোবেলজয়ী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অনুসন্ধানে নামে কালের কণ্ঠ। অনুসন্ধানে উঠে এসেছে দেশের 12টা বাজলেও কিভাবে নিজের স্বার্থ 16 আনা হাসিল করেছেন শান্তিতে নোবেলজয়ী। 16 আনার অন্যতম হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের মেয়াদে দেশে একটি মাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেয়া হয়, সেটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি গ্রামীণ ট্রাস্টের একটি উদ্যোগ, আর এই গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফেসর ইউনূস। আগে থেকে 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছর বছর ধরে ঝুলে থাকলেও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার 3 মাসের মধ্যেই পেয়ে যায় অনুমোদন। 3 মাসের মধ্যে অনুমোদন পায়, অথচ এই প্রফেসর ইউনূসের মেটিকুলাস উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলেছিলেন এই আবেদন নাকি অনেক আগে বছরের পর বছর ঝুলিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার, তাই তারা অনুমোদন দিয়েছে। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না। অথচ কালের কণ্ঠ বলছে যে আগে 22টা বিশ্ববিদ্যালয়ের আবেদন ঝুলছিল বছরের পর বছর, কিন্তু মাত্র 30 দিনের মাথা 3 মাসের মাথায় এই আবেদন করার পরবর্তীতে লাইসেন্স প্রায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 17ই ডিসেম্বর আবেদন করে তারা, 17ই মার্চে লাইসেন্স পেয়ে যায়। এই রকেট গতি এখন আর কারো কাছে বিস্ময় নয়, কারণ ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অনুসন্ধানে দেখা গেছে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আরও অনেক সুবিধা আদায় করে নিয়েছেন ডক্টর ইউনূস। বিশেষ করে গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেন, যাতে সরকার অন্তত 1000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। এই 1000 কোটি টাকা তিনি মেরে দিয়েছেন, বাগিয়ে নিয়েছেন। গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকা কর ফাঁকির পাশাপাশি 666 কোটি টাকা কর মওকুফের মতো ব্যাপক সুবিধা তিনি নিয়েছেন। শুধু তাই নয়, ক্ষমতার চেয়ারে বসে গুনে গুনে 7টি মামলা থেকে মুক্তি নিয়েছেন তিনি, যার মধ্যে আলোচিত দুর্নীতি মামলাও রয়েছে। এর পাশাপাশি অস্বাভাবিক দ্রুততায় বাগিয়ে নিয়েছেন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। সমাধান করে ফেলেছেন সমাধান সার্ভিসেস লিমিটেড নামে ওয়ালেট লাইসেন্স না পাওয়ার জটিলতারও। এর সবই ঘটে তার ক্ষমতার সময়ে। ওয়ালেট লাইসেন্সও তিনি বাগিয়ে নিয়েছেন। জানা গেছে এই প্রতিষ্ঠানগুলো ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত, যে গ্রামীণ ট্রাস্টের প্রধান ডক্টর ইউনূস।
আইনগত বাধ্যবাধকতার কারণে প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের আগে প্রতিষ্ঠানগুলো থেকে সরে দাঁড়ালেও দায়িত্ব ছাড়ার পর আবার সেসব প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। অর্থাৎ প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনকালে তিনি নামমাত্র সেসব প্রতিষ্ঠান থেকে সরে এসেছিলেন, কিন্তু উপদেষ্টার দায়িত্ব পালন শেষে তিনি আবারও গ্রামীণ সেন্টারে বসে এই দায়িত্বগুলো পালন করছেন, যেটা সরকারে বসে বাগিয়ে নিয়েছেন। সেই বাগিয়ে নেওয়া ফসল তিনি এখন ভোগ করছেন। ফলে ক্ষমতায় আলোর আসার সঙ্গে সঙ্গে এই সুবিধাগুলো নেওয়ার মধ্য দিয়ে কার্যত তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলেই মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ কালের কণ্ঠকে বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সঙ্গে যাতে জনগণ দেশের স্বার্থের সংঘাত না ঘটে সেজন্য শপথ নিতে হয়। শুধু সরকার না, সরকারি অনেক পদে বসার শর্তই থাকে। কোনো লাভজনক পদ থাকলে তা ছেড়ে দিতে হবে। এই শাহাদিন মালিকও বলেছেন এবং দুই আইনজীবী বলেছেন, প্রফেসর ইউনূসের আমলে যত কর্মকাণ্ড হয়েছে তার প্রায় সবগুলোই অবৈধ। এই যে কর্মকাণ্ড, এবং বিশেষজ্ঞরা বলছেন যে সরকার যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, অন্তর্বর্তী সরকারের আমলে প্রফেসর ইউনূস কি আকাম করেছেন তার বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়, তাহলে বেসরকারি পর্যায়ে ব্যবস্থা হবে। হয়তো 2-4 দিন দেরি হবে, কিন্তু প্রফেসর ইউনূসের এই কর্মকাণ্ড আদালতে চ্যালেঞ্জ হবেই এবং তাকে কোনো না কোনো দিন ফেঁসে যেতেই হবে। অনেকে বলেন যে বিএনপি সরকার তার বিরুদ্ধে এখনই হয়তো ব্যবস্থা নেবে না, গরমে গরমে হয়তো ব্যবস্থা নেবে না, কিন্তু বিএনপি সরকারের অন্যতম একটা টার্গেট তো থাকারই কথা। কারণ 111-এর পেছনের কুশীলবদের যখন তারা গ্রেপ্তার করা শুরু করেছে, 111-এর পেছনের অন্যতম কুশীলব হিসেবে কাজ করেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা অনেকেই বলেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যেভাবে তিনি নিজের প্রতিষ্ঠানের নামে রাষ্ট্রকে গচ্চা দেওয়ার ব্যবস্থা করেছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা যেটা 25% সরকারের ছিল সেখান থেকে কমিয়ে 10% করে জনগণের মালিকানা কেড়ে নিয়েছেন, এই কর্মকাণ্ড করার পরেও তাকে কি অনেকে মহান বলেই যাবেন? আসসালামু আলাইকুম। কত বড় সর্বনাশ করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার চেলাচামুন্ডারা। কোন অর্থেই তার যে উপদেষ্টা পরিষদ এবং বিশেষ করে সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, নূরজাহান বেগম তার স্বাস্থ্য উপদেষ্টা, এদের নাম সবার আগে আসে এবং এদেরকে কোনোভাবেই ফেলা যায় না। অবশ্যই তার পাশাপাশি নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, দেখেন গোপালগঞ্জে গন্ডগোল হচ্ছে, গোপালগঞ্জে গন্ডগোল ফেরাতে হবে, থামাতে হবে। আসিফ মোহাম্মদ সজীব পুলিশ হেডকোয়ার্টার কিভাবে কন্ট্রোল করে, তার মতো একটা ছেলে যে কিনা এমন ইঙ্গিত দিয়েছে যে তাদের হাতে প্রচুর অস্ত্র আছে, শেখ হাসিনা পতন না হলে সশস্ত্র সংগ্রাম মুক্তযুদ্ধ, সেই লোকগুলো আমাদের শিশুদের জীবন নিয়ে খেলা করেছে এবং সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশে না কিন্তু এটা এখন সারা দুনিয়াতে পোস্টমর্টেম হয়েছে। আমি একটা রিপোর্ট থেকে খানিক অংশ আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা বুঝতে পারবেন কতটা ভয়াবহতা কাজ করেছে। বিবিসি রিপোর্টে বলছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা কেনার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের আগের সরকারের অদূরদর্শিতার কারণে এখন খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয়ের সিস্টেমে একটা পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটি ভালো, কিন্তু সেটি গ্রহণ করা হয়েছে অপ্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি ছাড়াই। তাদের এমন অদূরদর্শী পদক্ষেপের ফলে টিকা কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং দেশের স্বাস্থ্য খাতে অবধারিতভাবে সেটি নেতিবাচক প্রভাব পড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ তিনি কথা বলছেন। কিন্তু টিকা কেনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ঠিক কি কি ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল সেই সম্পর্কে যা জানা গেছে সেটা হলো, স্বাস্থ্য খাতের উন্নয়নে দাতা সংস্থার সহায়তায় 1998 সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত কর্মসূচি চালু করে বাংলাদেশ সরকার। 5 বছর মেয়াদী। 98 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মনে রাখবেন। 5 বছর মেয়াদী ওই কর্মসূচি স্বাস্থ্য খাতের কর্মীদের কাছে সেক্টর প্রোগ্রাম নামে বেশি পরিচিত। এটি বাস্তবায়ন করা হতো অপারেশন প্ল্যান ওপি তথা বিষয়ভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে। বিএনপি সরকার আসার পরে কিন্তু এটা লাথি দিয়ে ফেলে দেয়। ইউনূস সরকারের মাথায়
পোকা ধরেছে ইউনূস সরকারের মাথায়। ওই যে শেখ হাসিনার বিভিন্ন প্রোগ্রাম এবং শেখ হাসিনার সাকসেস ছিল, শেখ হাসিনার তার অর্জন ছিল, তিনি টিকা ব্যবস্থাপনাটা ঠিক মতো করছিলেন। সেই জায়গা থেকে সেক্টর প্রোগ্রামের শিশু মাতৃ স্বাস্থ্য কার্যক্রমের আওতায় এতদিন সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পরিচালিত হতো। এক্ষেত্রে টিকার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বেসরকারি অংশীদারিত্ব সংস্থা গেভির আর্থিক সহায়তায় বাংলাদেশ এতদিন টিকা কিন্তু ইউনিসেফের মাধ্যমে। এতে টিকা কিনতে সরকারকে খুব একটা বেগ পেতে হতো না এবং সময় তুলনামূলক কম লাগতো। কিন্তু দাতা নির্ভরতা কমানোর লক্ষ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সেক্টর প্রোগ্রাম থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা করা। উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। দাতা নির্ভরতা কমানোর পাশাপাশি এটির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল নিজেদের আর্থিক ও কারিগরি সক্ষমতা বাড়িয়ে সেক্টর প্রোগ্রামগুলোতে মেইন স্ট্রিমিং করা বা রাজস্ব খাতের আওতায় আনা। সেক্টর প্রোগ্রাম থেকে সরে আসার ফলে টিকা কেনা বাবদ ইউনিসেফকে দেওয়া অর্থ বেঁচে যাওয়ার পাশাপাশি অপ্রয়োজনে অনেক ব্যয় কমে আসার কথাও জানানো ওই কার্যক্রমে সংযুক্ত কর্মকর্তা। 2022 সালে চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টিকার কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারী সহ নানান কারণে সেটির মেয়াদ বাড়িয়ে 2024 সালের জুন পর্যন্ত করা হয়। এরপরে এসে নাপতামি এবং মাতাব্বরিটা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে নানা আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। মানে হচ্ছে সংস্কারের বটিকা সব জায়গায় দেখাইতে হবে, আমরা সংস্কার করছি, সংস্কার খাওয়াইতে হবে। দফায় দফায় বৈঠক শেষে 2025 সালের মার্চে সেক্টর প্রোগ্রামগুলোকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউনিসেফকে বাদ দিয়ে টিকা কেনার পদক্ষেপ নিতে গেলে তাতে প্রশ্ন তুলে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে দর কষাকষি এক পর্যায়ে ইউনিসেফকে আবারও টিকা কেনার প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মানে এই যে ঘোলটগুলা লাগিয়েছে তারা বুঝতেই পারেনি, কারণ তাদের স্বাস্থ্য উপদেষ্টা তো তোমার স্বাস্থ্য উপদেষ্টা না, সে নিজের চিকিৎসার জন্য বছরটা পার করছে সিঙ্গাপুর যাওয়া আসা করে, বাংলাদেশ সরকারের জনগণের টাকা খরচ করেছে, সে কিভাবে বুঝবে? আর তার নজরে আসবে কিভাবে যে আমাদের শিশুরা এর মধ্যে দিয়ে কত ঝুঁকিতে পড়ে গেছে?